সামনে এসে ঝগড়া করার অভিজ্ঞতাও হয়েছে আমাদের। মানে ছেলের বাড়ি এসে চিৎকার করছে, দেরি হয়ে যাচ্ছে, লগ্ন হয়ে যাচ্ছে। মানে আমার মনে হচ্ছিল আমি কি যাত্রা দেখছি। মেয়েরা তো এখনো প্রায় জানেই না, বহু মেয়ে, অধিকাংশ মেয়ে, যে উইমেন এম্পাওয়ারমেন্ট মানে কি। পান পাতা মুখে দিয়ে আসছো ঢাকা দিয়ে, তুমি একজন নারী হিসেবে আসছো না, তুমি একটা গর্ভ হেঁটে আসছো। এরপরেও কেউ যদি বলে পাতা মুখে দিয়ে ঢাকলে আমাকে খুব সুন্দর দেখায়, তাদেরকে সত্যি কিছু বলার নেই। আর আরেকটা অসাধারণ লিভিনের বর্ণনা মহাভারতে আছে, গঙ্গা আর শান্তনু। হ্যাঁ, ওরা কিন্তু একেবারে লিভিন বলতে যা বুঝি তাই করেছিলেন। রাম কিন্তু অসম্ভব ননভেজ মানুষ ছিলেন, তা চাইলেই রাবণের অঙ্কশাই নিয়ে হতে পারতেন। তখন রাম যে কথাটা বললেন সেটা আবার রামকে মানুষের থেকেও তলায় নামিয়ে আনল। তোকে তো রাবণ ছাড়েনি, আমি তো গ্রহণ করবো না, তুমি লক্ষণ হোক, বিভীষণ হোক, সুগ্রীব হোক, যাকে খুশি বেছে নাও। রাম একজন রাজা, যেরকম এখনকার নেতা নেত্রীরা রাজপথ ছাড়তে চান না, রামও রাজপথ ছাড়তে চাননি। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে একেবারে নতুন ধরনের একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, বিবাহ, বিয়ে। তবে শুধু বিয়ে নয়, বিয়ের একেবারে নতুন একটা ধারা নিয়ে আজ আমরা কথা বলবো। নতুন বলবো না, অনেকদিন আগে থেকেই এই বিয়ে হয়ে আসছে, তবে এখন অনেক বেশি গ্রহণযোগ্য মানুষের কাছে। আর এই নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন অধ্যাপিকা রোহিণী ধর্মপাল। শেষ অবধি সঙ্গে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। রোহিণীদির সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। কেমন আছেন দিদি? এই সময়টায় যেরকম থাকা যায়, আসলে চারপাশটা এখন বড্ড বেশি উত্তাল হয়ে আছে বলে মনে হচ্ছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ। তবু তার মধ্যেও ঠিক থাকতে হবে, কাজ করতে হবে, তোমাদেরও যেমন কাজ করতে হচ্ছে। আজকে আমাদের আলোচনাটা তো একটু অন্যরকম, কেননা নর্মালি আমাদের পডকাস্টে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, কিন্তু বিবাহ, বিয়ে নিয়ে আলোচনাটা কিন্তু আমাদের এখানে প্রথমবারের জন্য হচ্ছে। দিদি, প্রথমেই জানতে চাইবো, মানে এই যে বিয়ে ব্যাপারটা, এটা মোটামুটি কবে থেকে এলো? কেন আমরা যদি একদম প্রাচীনকালে দেখি, তখন কিন্তু বিয়ের কনসেপ্টটা ছিল না। যদি কোনো সাল তারিখ জিজ্ঞেস করো, আমার মনে হয় না কেউই বলতে পারবেন। কিন্তু এটা যবে থেকে শুরু হলো, প্রথম থেকেই এটা একেবারে একটা পিতৃতান্ত্রিক কারণে শুরু হওয়া। সেটা এই জন্যে বলছি যে যখন মানুষ সঞ্চয় করতে শিখলো, একটা সময় তো মানুষ ঘুরে ঘুরে বেড়াতো এবং পুরো জীবন চর্চাটাই ছিল যাযাবরের মতন। কিন্তু যখন থিতু হতে শিখলো, অর্থাৎ শস্য এলো, শস্য আসা মানেই এক জায়গায় বসা এবং সেই শস্য উদ্বৃত্ত হওয়া। ওই উদ্বৃত্ত যখন হলো, যখন সঞ্চয় করতে মানুষ শিখলো, তখনই প্রথম বিয়ের জায়গাটা তৈরি হলো। এই জন্য যে আগে যেটা পুরো দলে ভাগ হয়ে যেত, সেইটা ব্যক্তিগত সঞ্চয়ের জায়গা এলো, এবং যেই ব্যক্তিগত সঞ্চয়ের জায়গা এলো, তখনই প্রশ্নটা উঠলো যে আমার ব্যক্তিগত সঞ্চয় আমার পর কার কাছে যাবে? উত্তরাধিকার। এবং ঠিক সেই কারণে একটি মেয়েকে দরকার হলো নিয়ে আসার এবং সেই মেয়েটিকে নির্দিষ্ট করার তার পরিবারের জন্য, যাতে সেই মেয়েটির সঙ্গে ওই বংশের যে পুরুষ, তার মিলনে যে সন্তান তৈরি হবে, সেই সন্তান ওই বংশেরই উত্তরাধিকার হয়। যদি এখনকার বিয়ের একেবারে আদি রূপ আমরা বলি, তাহলে তা নয়তো এর আগেও নারী পুরুষ মিলন হতো, সন্তান উৎপাদন হতো, সেই সন্তান দলের সম্পদ হিসেবে গণ্য হতো। কিন্তু এইভাবে ব্যক্তিগত জায়গায় নিয়ে আসা, পুরো জিনিসটাকে একটা সীমার মধ্যে নিয়ে আসা, সঞ্চয়ের সঙ্গে শুরু হলো। ফলে ধনের উৎপাদন এবং তার সঞ্চয়, এর সঙ্গে নারী জড়িয়ে গেল। আপনি তো পুরাণ নিয়ে অনেক পড়াশোনা করেন,
সেক্ষেত্রে পুরাণে এই বিয়ে ব্যাপারটাকে কিভাবে দেখানো হয়েছে, মানে কতটা গুরুত্ব ছিল? পুরাণ অনেক সাম্প্রতিক। হুম। তো তার আগে রামায়ণ মহাভারত, আর তারও আগে যদি একেবারে বেদের ভারতবর্ষে আর্যদের লিখিত আহ, কোনো প্রথম গ্রন্থের কথা বলতে হয়, তাহলে তো সেটা ঋগ্বেদ। তো সেখানকার কথাই একটু বলি। ঋগ্বেদে বিবাহ সূক্ত আছে, এবং খুব সুন্দর লাগে এই ব্যাপারটা এই জন্য যে এটি একজন নারী ঋষির লেখা, একটি মেয়ের লেখা। সেই মেয়েটি নিজেরই বিয়ে উপলক্ষে সূক্তগুলি রচনা করছে। বিয়ে হচ্ছে সূর্যার, যদি সিম্বলিক ওয়েতেও ধরি, বিয়ে হচ্ছে সূর্যার কার সঙ্গে? আনন্দ দেবতা সোমের সঙ্গে। চন্দ্র, সূর্য ও চাঁদ, এই যে যদি আবারও বলছি প্রতীক হিসেবে ধরি, তাহলেও এভাবে ধরতে পারি। আবার সূর্যা যে একটি মেয়ে, সে আনন্দ দেবতার সঙ্গে তার বিবাহ হচ্ছে, সেই উপলক্ষে সে কতগুলো কথা লিখছে, যে কথাগুলো পরস্পরকে বলার। এটাই বিয়ের যে কোনো মন্ত্র, মানে যাবতীয় যা মন্ত্র ভারতবর্ষের কোট আনকোট হিন্দু ধর্মের বিয়েতে কিছু না কিছু সেই মন্ত্র উচ্চারিত হয়, সেগুলো নেওয়া হয়েছে কিন্তু এই জায়গা থেকেই। ফলে আবারও বলছি, ওই কোট আনকোট বৈদিক বিয়ে আমরা দিই, অমুকরা বৈদিক বিয়ে দেয়, এরম বলে কোনো কথা হতে পারে না। হ্যাঁ, ওই শব্দটা এখন লোকে গ্রহণ করছে বেশি। হ্যাঁ, কিন্তু যে কোনো ভারতবর্ষের বিয়েই দেখো, যেটা অন্য ধর্মের নয়, সেখানে কিন্তু কোনো না কোনো মন্ত্র এই ঋগ্বেদ থেকেই নেওয়া হয়েছে। ফলে সেই অর্থে যে কোনো বিয়েকেই আমরা বৈদিক বিয়ে বলতেই পারি। বেদে কত রকমের বিয়ের কথা রয়েছে দিদি? বেদে একরকম বিয়ের কথাই আছে। তারপরে রামায়ণ মহাভারত এইগুলোতে যদি আসি, তখন ওই কনসেপ্টগুলো আরও স্পেসিফাই হয়েছে, এইভাবে আমরা বলতে পারি। এবং প্রায় 8 রকমের বিয়ে আছে। যে বিয়েটা আমরা সবাই জানি এবং খুব পছন্দ করি, সেটা তো গান্ধর্ব বিবাহ বা লাভ ম্যারেজ বা লিভ ইন, যাই বলো না কেন। কিন্তু যেটা খুব অদ্ভুত একটা বিয়ের প্রকার, সেটা হচ্ছে পৈশাচিক বিবাহ। পৈশাচিক বিবাহ হচ্ছে, মানে এখনকার কনটেক্সটে আমি মনে করি ভীষণ গুরুত্বপূর্ণ, যে কোনো মেয়ে যদি নেশাসক্ত থাকে, তাকে যদি বলপ্রয়োগ করে কোনো পুরুষ বলাৎকার করে, তাহলে সেই পুরুষটিকে, সেই মেয়েটিকে বিয়ে করতে হবে। এবার এই কথাটা আমি একদম বাদ দিয়ে দিচ্ছি, বা মনে করছি ভালো নয় যে একটি পুরুষ একটি মেয়েকে ধর্ষণ করলেই সেই মেয়েটিকে তার স্বামী হিসেবে মেনে নিতে হবে। যে জায়গাটা আমার ইন্টারেস্টিং লাগে, যে একটি মেয়ে নেশাসক্ত হয়ে আছে এতটাই যে তাকে বলাৎকার করলেও সে টের পাচ্ছে না, এটাতে সমাজ আপত্তি করছে না। হ্যাঁ, মানে এটা ভয়ঙ্কর না, ব্যাপার। মানে একটি মেয়ে তাহলে অতটা নেশাসক্ত হতে পারে, মানে শুধু ছেলেরাই নেশাসক্ত হবে এমনটা নয়। আমি কোন দিকটা বলছি বুঝতে পারছো তো? যে একটি মেয়েও, তারও অধিকার আছে নেশাসক্ত হওয়ার। এবং যে কোনো বৈদিক যজ্ঞের যেটা একটা মূল উপকরণ ছিল সোমরস, সোম মানেই আনন্দ, সোমরস একটা বিশেষ ধরনের লতা, যেটাকে নিংড়িয়ে তার রসটা বার করে পান করা হতো, যজ্ঞেও আহুতি দেওয়া হতো। সেই রসটার কাজই ছিল উত্তেজনা বর্ধন করা, উত্তেজক রস। আমরা তো বলতেই পারি সেটা যে কোনো নেশার বস্তুর মতোই। সুতরাং এই যে এখনকার দিনে মেয়েরা বাইরে গেলে বা নেশা করলে, কিছু না করলেও মেয়েদের দিকে আঙুল তোলা হয়, যে তুমি তো ধর্ষিত হবেই, তুমি তো ওই কাজটা করেছিলে, তুমি তো অমুক পোশাক পরেছিলে, তোমার অমুক বয়স, তুমি ওই ছেলেটির দিকে তাকিয়ে হাসছিলে, তুমি ডিস্কো থেকে গেছিলে। এই যে জায়গাগুলো, যে মেয়েটির দিকেই আঙুল তোলা, অন্তত সমাজে সত্যি সত্যি কি হতো তো আমরা তখন জানি না। রামায়ণ মহাভারত তো সেই সময়ের কথাগুলো ধরে শেষ পর্যন্ত মহাকাব্যই, আখ্যানই। কিন্তু এই কথাগুলো যেগুলো আসছে, সেগুলো তো কিছুটা সমাজ থেকে প্রতিফলিত। না, আগেকার দিনে যদি আমরা বৈদিক সময়ের কথা ভাবি, তাহলে মহিলাদের অধিকার মনে হয় অনেক বেশি ছিল এখনকার থেকে। হ্যাঁ, মেয়েদের মানসিক স্ট্রাকচারটাও বোধহয় অন্যরকম ছিল। মেয়েরা নিজেরা
অনেক সরবও থাকতে পারত। বহু সময় আমরা এরকম মহাকাব্যের গল্পে দেখেছি যে মেয়েদের না মানে না, এটাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে, সেটা একদম। গল্প হিসেবেও যদি মানে ধরি। আমরা স্বয়ম্বরের কথাও তো দেখি, যদি আমরা রামায়ণের ক্ষেত্রে চলে আসি তাহলে মানে মেয়েদের সেই স্বাধীনতাটা ছিল নিজের জীবনসঙ্গীকে চুজ করে নেওয়ার। রাজনৈতিক অনেক বাধ্যবাধকতা থাকে যেগুলো এখনো আছে, হ্যাঁ, কিন্তু তার বাইরেও মানুষ যেত। যেমন যদি সাবিত্রীর গল্প আমরা একটু ভালো করে পড়ি, আমরা তো সাবিত্রীর পরের পার্টটা নিয়ে বেশি উৎসাহিত হই, কিন্তু যদি সাবিত্রীর বিয়ের কথা বলো, সাবিত্রী সত্যবানের কথা হ্যাঁ, বলছেন আপনি? হ্যাঁ, সাবিত্রীর বাবা জানতেন যে সাবিত্রী অসামান্য জ্ঞানী একজন মেয়ে, এবং তাকে তার বর নিজেকেই ঠিক করতে দেওয়া উচিত। এবং তিনি সাবিত্রীকে সঙ্গে লোকজন দিয়ে বলে দিয়েছিলেন, তুমি বেরিয়ে তোমার নিজের উপযুক্ত স্বামী নির্বাচন করো, আমি তোমার স্বামী নির্বাচন করে দেওয়ার কে। তো এই এই দিকগুলো আমাদের আরো বেশি করে জানা দরকার। হ্যাঁ, তো এগুলো এবং এরম অজস্র অজস্র ঘটনা আছে। আমাদের শকুন্তলাও আমরা যেভাবে পড়ি, মহাভারতের শকুন্তলা কিন্তু সেরকম নন, মোটেও ওরকম বিনয়ী, অত একেবারে নমনীয় সেই ফুলের মতন মূর্ছা যাচ্ছে এরকম মেয়ে নন। তাকে দুষ্যন্ত এসে যখন প্রপোজ করছেন বিয়ের জন্য, ওটা গন্ধর্ব বিবাহ একটা উদাহরণ, প্রথম লাভ ম্যারেজ বলতে পারি আমরা। না, তার প্রথম লাভ ম্যারেজ তারও আগে আছে। আচ্ছা, এটাও জানতে চাইবো দিদি একটু এটার পর। তো একেবারে লিভ ইনের সরাসরি উদাহরণ। তো সেখানে শকুন্তলাও কিন্তু নিজে দুষ্যন্তকে শর্ত দিচ্ছেন যে আমাদের মিলনের ফলে যে সন্তান আসবে সে যেন তোমার পরে সন্তানের এই রাজ্যের উত্তরাধিকারী হয়, সিংহাসনে বসে। এবং দেখো, আমরা বলি মেয়েরা স্বামীর মৃত্যুর কথা কল্পনাই করতে পারে না, সেটা তাদের কাছে পাপ, অন্যায়। শকুন্তলা দিব্যি বলছেন তোমার পরে মানে কি। হ্যাঁ, খুব প্র্যাকটিক্যাল, খুব প্র্যাকটিক্যাল একদম। আর আরেকটা অসাধারণ লিভিনের বর্ণনা মহাভারতে আছে, গঙ্গা আর শান্তনু। হ্যাঁ হ্যাঁ, ওরা কিন্তু একেবারে একেবারে লিভিন বলতে যা বুঝি তাই করেছিলেন। এবং লিভিনের কন্ডিশনগুলো কিন্তু গঙ্গা দিয়েছিলেন যে এই 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 করলে আমি তোমাকে ছেড়ে যাব অথবা যাব না, এবং শান্তনু সেগুলো মেনে নিয়েছিলেন। এবং যখন তিনি পুত্রকে বিশ্বর ক্ষেত্রে, হ্যাঁ, না, বিশ্বকে নিয়ে গেছিলেন গঙ্গা, তারপর তো আবার দিয়েও যায়। হ্যাঁ, সেটা অনেকটা পরে, একেবারে পুরো তাকে শাস্ত্রজ্ঞ শস্ত্রজ্ঞ সব রকম করে তারপর কিন্তু তাকে নিয়ে চলে যান। কিন্তু এই যে লিভিন হচ্ছে, ওই কোনো কোলাহল তো হয়নি আসলে। যে বিয়েটা সমাজ মেনে নিয়েছিল সহজেই। এখন আবার বলছি, যেহেতু এগুলো শেষ অবধি আখ্যান, ওইভাবে তো বলতে পারবো না, কিন্তু গল্পগুলো তো লেখা হয়েছে এবং গল্পগুলো বহু 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 পঠিত, এবং আমাদের মহাকাব্য। এবং মহাকাব্য, মহাকাব্য মানেই তো আসলে সত্যি মহাভারতের কথা এখনো পড়লে মনে হয় বহু ঘটনা এখনো ভীষণ প্রাসঙ্গিক। আমরা যখন বিয়ের কথাই বলছি দিদি, তাহলে যখন আমরা বৈদিক যুগে বা ধরুন এই রামায়ণ মহাভারতের সময়ও কথা বলছি, তাহলে রাম সীতার বিয়েটাও তো চলে আসে সেক্ষেত্রে। রাম সীতার বিয়েটাকে এবং পরে তাদের এই যে সম্পর্কের টানা পড়েন একটা টাইমে গিয়ে, এবং সীতার বনবাস, লবকুশের জন্ম, এটাকে আপনি কিভাবে দেখেন? যদি বাল্মীকির রামায়ণ ধরি, হ্যাঁ, সেখানে সীতাকে নিয়ে যাওয়ার তো কোনো দরকার ছিল না, অভিশাপের মধ্যে সীতা অন্তর্গত ছিলেন না, সীতা নিজেই যেতে চেয়েছিলেন রামের সঙ্গে। হ্যাঁ, এটাও খেয়াল করার একটা বিষয় যে রাম সীতাকে বলেছিলেন যেও না, কিন্তু এরম কখনো বলেননি যে মেয়েদের নিয়ে যাওয়া ঝামেলা, এরম বলেননি কিন্তু। হ্যাঁ, শুধু বলেছিলেন বনে যাবে, সেখানে কত হিংস্র সাপদ ইত্যাদি থাকে, তোমার কি সেখানে আর এরকম রাজপ্রাসাদে থেকে তোমার অভ্যাস, তুমি কেন বনে যাবে। সীতা জোর করেছিলেন যে তুমি এরকম ছিঁচকা দুনেপনা করো না তো, একদম মানে সহজ বাংলা করলে এরকমই দাঁড়ায়। হ্যাঁ, আর আমার এখানে থেকে থেকে আমার হাত ধরে গেছে, আমি তোমার সঙ্গে ওখানে আলাদা থাকবো, কি মজা হবে ইত্যাদি ইত্যাদি করে সীতা কিন্তু নিজেই গেছিলেন।
হ্যাঁ, তারপরে রাম নিঃসন্দেহে খুব খুশি হয়েছিলেন। তারপরে রাবণ আসা অবধি তো খুবই আনন্দে ছিলেন। রাবণ আসার পরও যদি ধরি, ছোটবেলায় তো রামকে খুবই খারাপ ভাবতাম, এখন একটু ব্যালেন্সড ওয়েতে দেখতে চেষ্টা করি। সেটা হচ্ছে সীতা অপহরণ হওয়ার পর রাম কিন্তু অসম্ভব ননভেজ মানুষ ছিলেন, ঠিক আছে? তো যদি বাল্মীকিতে দেখো, মানে একজন ঋষির আমন্ত্রণ রাম নেননি, কারণ সেখানে থাকলে সেই ঋষির আশ্রমের চারপাশের পশুদের মেরেই মাংস খেতে হবে, তাই হ্যাঁ, সেই জন্য সেই নিমন্ত্রণ প্রত্যাখ্যান লোকজন করেছিলেন। শুনলে না জানি কি বলবেন। সে রামায়ণ পড়বেন, ভালো তো রামায়ণ পড়াটা হবে। তো মহাকাব্য নিজের দেশের তো একটু পড়াই উচিত। একদম। হ্যাঁ, তো সীতার চলে যাওয়ার পর মদ মাংস খাওয়া পুরোপুরি ছেড়ে দিয়েছিলেন। এবার একজন পুরুষ এই কথাটা বেশি ভালো বুঝতে পারবেন যে স্ত্রী না থাকলে মদ মাংস ছেড়ে দেওয়া কি কঠিন জিনিস, কিন্তু এতটাই তিনিও শোকার্ত হয়েছিলেন। তিনি যে খুব কঠিন একজন ছিলেন এমনটাও নয়। বেসিক্যালি রাম একজন মানুষ ছিল, মানে মানুষের যেরকম হয় আর কি, দোষও থাকে গুণও থাকে, সবটাই ছিল। সবটাই ছিল। খুব সুন্দর ক্যারেক্টারটা সুন্দর রেখেছেন বাল্মীকি। এবার যখন সীতাকে উদ্ধার করে নিয়ে আসা হলো, হনুমান তো চেয়েছিলেন সীতাকে নিয়ে আসতে, কোনো যুদ্ধই তো হতো না। তাহলে হনুমান সীতাকে নিয়ে যদি চলে আসছেন, তাহলে রামায়ণ লেখা হতো না। হ্যাঁ, কিন্তু সীতা বললেন যে না, রামকে সেই গুরুত্বটা তো রাম পেতেনই না যদি হনুমান নিয়ে চলে আসতেন। হ্যাঁ, তো সুতরাং সীতাকে উদ্ধার করে নিয়ে আসা হলো, কথাটাতে আমার খুবই আপত্তি আছে। সীতা চাইলেই চলে আসতে পারতেন, সীতা চাইলেই রাবণের অঙ্কশায়ী নিয়ে হতে পারতেন। রাবণ রীতিমতো গুণসম্পন্ন সুদর্শন একজন রাজা, প্রচুর ক্ষমতা, অসাধারণ ভালো সঙ্গীতজ্ঞ, শিবভক্ত। হ্যাঁ, তো তুমি তো তাকে তুচ্ছ করতে পারো না। এবং সম্পূর্ণ একটা জায়গায় যেখানে আর কেউ নেই তোমার কথা বলার, সেখানে ওইরকম একজন পুরুষ, মানে প্রবল পুরুষ এসে বারবার তোমাকে চাইছে, বলছে তুমি আমার জীবনে এলে, আর কিছু আমার দরকার নেই। সেখানে সীতা বলছে তোর লজ্জা করে না, তোর ঘরে বউ আছে, তুই আমার সঙ্গে কথা বলতে আসছিস। এই যে তেজটা। এবং যখন সীতা এলেন, তখন রাম যে কথাটা বললেন সেটা আবার রামকে মানুষের থেকেও তলায় নামিয়ে আনলো, যে তোকে তো রাবণ ছাড়েনি, আমি তো গ্রহণ করব না, তুমি লক্ষ্মণ হোক, বিভীষণ হোক, সুগ্রীব হোক, যাকে খুশি বেছে নাও। কিন্তু উল্টো দিকে সীতাও রামকে ছাড়েননি, যথেষ্ট কটু কথা শুনিয়েছেন। এবং ওই একবারই কিন্তু মানে উনি কিন্তু নিজেই সীতা বলেছিলেন যে লক্ষ্মণ কাঠকুটো জোগাড় করো, আমি আগুনে প্রবেশ করব। রাম বলেনি কিন্তু, এটাও খেয়াল রাখতে হবে। রাম সীতাকে অগ্নিতে, মানে অগ্নি পরীক্ষা দেওয়ার কথা একবারই বলেছিলেন, একেবারে শেষে, যখন সীতা দেননি অগ্নি পরীক্ষা। রাম একজন রাজা, যেরকম এখনকার নেতা নেত্রীরা রাজপথ ছাড়তে চান না, রামও রাজপথ ছাড়তে চাননি। সেই জন্যে সীতাকে ভালোবাসলেও, সীতা বিহনে থাকতে না পারলেও, রাজপথ তার কাছে এত লোভের ছিল যে সীতাকে নির্বাসন তিনি দিয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন, কিন্তু রাজপথ ছাড়তে পারেননি। ওর উচিত ছিল মানে গল্পের ক্যারেক্টারটা যদি বাল্মীকি ছাড়া আমরা মেয়েরা হয়তো লিখতাম, তাহলে হয়তো আমরা এরমভাবে লিখতাম যে ঠিক আছে, প্রজাদের এত আপত্তি, তাহলে আমিও চললাম সীতার সঙ্গে, একই সঙ্গে চললাম। হ্যাঁ, তোমরা সীতাও আমার সঙ্গে গিয়েছিল এর রাজ্য আগে বনবাসে, সামলাও, আমিও চললাম, সামলাও তোমরা। কিন্তু রাম সেটা করলেন না। ওখানেই তো রামায়ণেও রাজনীতি প্রবল হয়ে গেল, করুণার থেকে রাজনীতি ওপরে উঠে গেল। এই যে বৈদিক মতে বিয়ে, স্পেসিফিক্যালি যে বিয়েটা এখন আপনারা যেভাবে একটা নতুন ভাবে, আলাদাভাবে বিয়ে দিচ্ছেন, এটা সম্বন্ধে একটু জানতে চাইবো। কেননা আমরা যে বিয়েটা নর্মালি দেখে থাকি, মানে একেবারে সিঁদুরদান, কন্যাদান সবকিছু সমেত, এবং আপনাদের এই বৈদিক মতে বিয়ে যেখানে সিঁদুরদান নেই, কন্যাদানও নেই, পার্থক্যটা
মানে আমি একদম শুরু থেকে জানতে চাইবো আপনার মায়ের সময় থেকে। সবার আগে বলি, এই বৈদিক শব্দটার আগে মা আরেকটা শব্দ যোগ করেছিল, যেটাতে আমরা সবসময় গুরুত্ব দিই, কিন্তু মুশকিল হচ্ছে মানুষ কিছুতেই ওই আগে যেটা শুনতে চায় সেটাই শুনতে চায়, আগের শব্দটা খেয়াল করে না। সেটা হচ্ছে পুরো নতুন। পুরো নতুন? হ্যাঁ, পুরো নতুন বৈদিক বিবাহ। কেন পুরো নতুন? যে একেবারে ঋগ্বেদে যে মন্ত্রগুলোয় পারস্পরিক ভালোবাসার কথা, প্রকৃতির কথা এগুলো বলা হয়েছে, সেগুলোও থাকবে। অ্যাজ ইট ইজ ওয়েতেই যে থাকবে সবসময় তারও কোনো মানে নেই। মা নিজে যেহেতু সংস্কৃতের মানুষ ছিলেন এবং ছন্দ ইত্যাদির জ্ঞান ভীষণ ভালো ছিল, তাই মা দু একটা শব্দ নিজেও পাল্টেছে একেবারে বেদের সূক্তের মন্ত্রের মধ্যে। খুব কম মানুষ যারা জানতেন যে গৌরী ধর্মপাল সংস্কৃত জগতে এমন একটা নাম যার ক্ষমতা আছে এই সূক্তগুলোর সত্যি সত্যি অনুবাদ করার। মানে অধিকার মানে তো কোনো বর্ণ ধর্ম লিঙ্গ দিয়ে অধিকার হয় না, জ্ঞান দিয়ে অধিকার হয়, সত্যিকারের ভেতরের জ্ঞান দিয়ে। তো যারা গৌরী ধর্মপালকে চিনতেন তাদের ছেলেমেয়ের বিয়ে বা কেউ হয়তো চলে গেছেন, তার শ্রদ্ধা জ্ঞাপন কাজ মাকে ডাকতেন। তো মা এখানে এই বইটিতে যেভাবে লেখা আছে মোটামুটি সেভাবেই করতেন। কন্যা সম্প্রদান হতো না, যদি না তারা চাইতেন। মা বাবারা চাইলে তখন কন্যা সম্প্রদান হ্যাঁ, হতো। অনেক সময় মানে মাকে যারা ডেকেছেন এবং কন্যা সম্প্রদান করিয়েছেন সেই সময়টা আবার অধিকাংশ মায়েরা চাইতেন। মানে সেই শুরুতে সেই সময় হয়তো ওটাই একটা পদক্ষেপ। যেমন যদি বলি অপর্ণা সেনের বড় মেয়ের বিয়েতে অপর্ণা সেন সম্প্রদান করেছিলেন, সেটা একটা খবর হয়েছিল ওই সময়েও। এবার সবসময় তো আমরা এগিয়ে যাব আরো খানিকটা, সেই জন্যে মা করতেন বলেই যে আমরা করব এমনটা তো নয়। নিয়ম তো বদলায় এবং বদলে নতুন নিয়ম তৈরি করা কিন্তু আমার উদ্দেশ্য নয়, জিনিসটাকে আরো সহজ করে দেওয়া উদ্দেশ্য। এবং আমাদের মনে হতো যে এমনি বিয়েতে একটি মেয়ের কিছুই করার থাকে না। যেমন ধরো ওই যে পান পাতা মুখে দিয়ে পিঁড়িতে চেপে আসা, পিঁড়িতে করে নিয়ে আসাটা তো বাল্যবিবাহ যতদিন ছিল। তো এখন আমরা 30 বছর বয়সে চাকরিরত অবস্থায় বিয়ে করছি, কেন পিঁড়িতে চেপে আসবো? আর কি ভয়ঙ্কর, এদিকে হেলে পড়ে ওদিকে হেলে পড়ে। ফটো ভালো আসবে দিদি, ওই হেলে পড়া ফটো ভালো আসে না, ওই ফটোগুলো থাকবে আর কি। মানে আমি জানি না, মানে আমি তো আপনাকে বললাম যে আমার বিয়ে একেবারে আলাদা ভাবে, কিন্তু আমি এটার মাধ্যমে বলছি, মানে তোমাদের এই পডকাস্টের মাধ্যমে এটা বলতে চাই যে এরকম মানে সব বধূদের খুব পালোয়ান ভাই বা বন্ধু থাকবে এরকম তো নয়, খুবই মুশকিল হয়, আর মোটেও ভালো ছবি ওঠে না তখন। আর পান পাতা কেন? যে কোনো পাতারই মানে যদি তুমি সার্চ করো, পাতা হচ্ছে প্রজননের প্রতীক। তার মানে আসলে তুমি যখন পান পাতা মুখে দিয়ে আসছো ঢাকা দিয়ে, তুমি একজন নারী হিসেবে আসছো না, তুমি একটা গর্ভ হেঁটে আসছো। এরপরেও কেউ যদি বলে পাতা মুখে দিয়ে ঢাকলে আমাকে খুব সুন্দর দেখায়, তাদেরকে সত্যিই কিছু বলার নেই। একটা যে কোনো রিচুয়াল কেন তৈরি হলো ভাবো। যদি দেখো যে না ঠিক আছে রিচুয়ালটায় অসুবিধার কিছু তো নেই, ঠিক আছে, কিন্তু যদি সেই রিচুয়ালের ইতিহাসে এমন কিছু থাকে যেটা ত্যাগ করা উচিত, তাহলে সেটা কেন ত্যাগ করব না? সুতরাং আমাদের কাছে ছেলে মেয়ে একসঙ্গে হাত ধরে আসে। ছেলে মেয়েই বা বলছি কেন, যদি আইন সেই ছাড় দেয় তাহলে যে কোনো দুজন মানুষ দুজনকে ভালোবাসে। আর লাকিলি আমাদের কাছে যারা আসে তারা বন্ধুই হয়, কারণ পরস্পর বন্ধু না হলে এরকম জিনিসগুলো শুনবেই না। তো একরকম মানসিকতা থাকাটা প্রয়োজন। হ্যাঁ, তাছাড়া যেমন ধরো মালা বদলের সময় মালা বদলটা আমাদের আছে কারণ দুজনে দুজনকে পড়াচ্ছে, ওই রকম উঁচু করে নেওয়া নয় আর কি, দুজনেই মাটিতে দাঁড়িয়ে স্থির হয়ে। তো মালা বদলে কিছুটা অংশ ছেলেটিও বলে, কিছুটা অংশ মেয়েটিও বলে। ওইখানে আমরা যেমন একটা শব্দ পাল্টে দিয়েছি, সংস্কৃত শব্দে ছিল যে বীর মাতা হও। হ্যাঁ,
বি মাদার টু ব্রেভ চিলড্রেন। মা কি হতেই হবে। এক্স্যাক্টলি সো। সেই জন্য আমরা শব্দটাকে পাল্টে দিয়ে সাহসিনী হ করে দিয়েছি। মানে একটি মেয়ে মা হতে গেলে তাকে যে একটা সম্পূর্ণ অন্যরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়, সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে সে যাবে কিনা শরীরে মনে তার সিদ্ধান্ত। সুতরাং কেউ তাকে বলতে পারে না যে তুমি মা হও। সেই জন্য ওটা আমরা করে দিয়েছি সাহসিনী হও বা তেজস্বিনী হও, এবং যেটা এখন ভীষণ জরুরি। কিন্তু ধরো যে কথাগুলো রয়েছে যে আমরা সবাই যেন একসঙ্গে মিলেমিশে বাস করতে পারি, আমার চারপাশে পৃথিবী যেন মধু ঝরায়, আমার চারপাশে যে গাছেরা আছে, যে নদীরা আছে, তারা যেন মধুময় হয়ে ওঠে, সূর্য যেন মধুময় হয়ে ওঠে, পৃথিবী যেন মধুর হয়ে ওঠে, এই কথাগুলো বলতে তো অসুবিধা নয়, এগুলো তো আমাদের প্রত্যেকের চাহিদা। তো মূল জিনিসটা হচ্ছে, প্রথম কথা তো যেটা আমরা প্রথমেই বলি যে কেন আদৌ কাউকে ডাকছেন, কেন কেউ মিডিয়াম হবে আপনাদের মাঝখানে। রেজিস্ট্রি আইনের জন্য দরকার, নানান সুবিধা অসুবিধার ব্যাপার আছে, একটা আইনি বিয়ে দরকার। তার বাইরে দুজন দুজনকে ভালোবাসে নিজেদের মন্ত্র নিজেরাই তৈরি করুন না। মন্ত্র লাগে কি? মন্ত্র মানে ওইটুকু বলা আমি তোমাকে ভালোবাসি। আসলে ভালোবাসা যেমন নিভৃতি চায়, ভালোবাসা আবার প্রকাশও চায়। হ্যাঁ, যে সবাই দেখুক, অপরের কাছে, হ্যাঁ না, সবাই বন্ধু বান্ধবরা দেখুক যে আমরা পরস্পরকে কত ভালোবাসি, এরকম একটা ভাব থাকে, একটা সেলিব্রেশন। এক্স্যাক্টলি। তো সেই সেলিব্রেশনে আমরা কারা? আমরা তৃতীয় পক্ষ, দরকারই নেই তো আমাদের। নিজেরা আনন্দ করো, নিজেরা গান করো, কবিতা বলো, কিন্তু তারপরেও তো আপনারা যখন থাকছেন তখন একটা আলাদা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়। একটা অনেকে অনেকে মিলে একসঙ্গে বসে একটা অনুষ্ঠান দেখছেন। আর ঠিক আছে, আর একটু ভালো করে বলি, ম্যাজিকের অনুষ্ঠান তো খারাপ নয়। না না, খারাপ তো নয়, আমার এখনো ভালো লাগে দেখতে। না, সবার ভালো লাগে ম্যাজিক দেখতে। হ্যাঁ, তা ওই রকমই তো, একটা ম্যাজিকের মতনই তো, একটা এমন অ্যাম্বিয়েন্স তৈরি হচ্ছে, একটা একটি মেয়ে বা ছেলে বা দুটি মানুষ পরস্পরকে যে কথাগুলো হঠাৎ সকলের সামনে বলছে, সেগুলো হয়তো এতদিন তারা অন্যরকমভাবে নিভৃতে বলেছিল, দুজনে দুজনের মুখে একটা অন্যরকম ম্যাজিক দেখতে পাচ্ছে। পুরনো ধরুন যে ধারায় বিয়ে হতো বা এখনো হয়, ম্যাক্সিমাম বিয়ে ওভাবেই হয়, তার থেকে বেরিয়ে এসে একটু নতুনভাবে বিয়ে, যারা ধরুন সেই পুরনো কমপ্লিকেশনগুলো চান না কিন্তু সহজ সরলভাবে একে অপরের সঙ্গে বাঁধতে চান, তো সেক্ষেত্রে তখন তাদের কাছে তো আপনাদের এই বিয়েটা একটা খুব ভালো অপশন। যতদিন কন্যা সম্প্রদান বাদ দেওয়া অবধি ছিল ততদিন ভালো অপশন ছিল। কিন্তু যখন আমরা বললাম যে সিঁদুরটাও দুজনে দুজনের কপালেই পড়াবে, মাঝখানে অবশ্যই এটা ধাপে ধাপে যেহেতু এগোতে হয়, এতদিনের একটা প্রথা একবারে শিকড় ধরে টানা সম্ভব নয়। বরের কপালে মেয়ের সিঁথিতে দু একটা বিয়েতে রং হয়েছে, কিন্তু আমরা তো দেখলাম যে বিয়ে শেষ হচ্ছে, বর মুছে দিচ্ছে। ওটা করে তো কোনো লাভ নেই। তাহলে নয় দুজনে দুজনের কপালে তিলক পড়াও, নয়তো জাস্ট ওই মন্ত্রটা এত সুন্দর, দুজনে দুজনের হাত ধরে দুজনের দিকে তাকিয়ে বলো না, তোমার হৃদয়ে আমারই হৃদয়, আমার হৃদয় তোমারই। দুজনে দুজনের কাজ একসঙ্গে করি, দুজনে দুজনকে একসঙ্গে ভালোবাসি, মন দিয়ে দুজনে দুজনের কথা শুনি, এর মধ্যে কেন অন্য কিছু আসবে? আর যদি কারণ বলো, তাহলে কন্যা সম্প্রদায়েরটাকেই জাস্টিফাই করে গিয়ে সিঁদুর। ওই যে একদম বিয়ের শুরুতে আমরা বলছিলাম না, যে স্পেসিফাই করে দেওয়া যে এই মেয়েটি নির্দিষ্ট এই পরিবারের নির্দিষ্ট এই পুরুষটিরই হবে। কন্যা সম্প্রদানে সেই এগ্রিমেন্ট, আর সিঁদুরদানে সেই সিলমোহর আর কি, সিলটা দেওয়া আর কি হয়ে যায়। এবার এই শিলমোহরটাকে যদি কেউ গর্বের চিহ্ন, সৌন্দর্যের চিহ্ন মনে করেন, তাহলে তাকে সত্যি ভেবে দেখতে অনুরোধ করব। বিশেষ করে সেই অপরপক্ষ যে ওই সিঁদুরটি পরিয়ে দিচ্ছে, সে যদি এই পৃথিবীতে না থাকে বা দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়, তখন সেটি বহন করতে না পারার জন্য সামাজিক যে চাপ সেই মেয়েটির ওপর আসে, সেটাও দুর্বিষহ এখনো। মানে এরম
মহিলার সঙ্গে আমার দেখা হয়েছে যিনি আমার প্রায় মায়ের বয়সী। তিনি এসে আমার হাত ধরে বলেছেন, জানো ওরা আমাকে পুজোর সময় মা দুর্গার অঞ্জলি করতে দেয় না। আমি নিজে মূর্তি পুজোতেও বিশ্বাসী নই, ঈশ্বরেও বিশ্বাসী নই, কিন্তু একজন মা যদি বলেন এইভাবে যে তার কাছে ওটাই হয়তো জীবন, কিন্তু শুধু তার স্মৃতিতে ওই সিঁদুরটি নেই বলে, যিনি পড়িয়েছিলেন তিনি তার আয়ু আগে শেষ হয়ে গেছিল বলে তাকে প্রবেশ করতে দেওয়া হবে না। তিনি আজও এরকম হয়? হ্যাঁ, এবং তিনি কিন্তু কর্মরতা এবং কর্পোরেট জগতে, এবং একইভাবে ডিভোর্সড বা সেপারেটেড মেয়েদেরও এরম গল্প আমি শুনেছি। সেও যতক্ষণ না আরেকবার তার কপালে সেই লাল রঙের সংকেতটি এসে পড়ছে ততক্ষণ পর্যন্ত সে অশুভই। একটা মানুষকে কি অসম্ভব অপমান, কি অসম্ভব যন্ত্রণার সম্মুখীন করানো, দাঁড় করিয়ে দেওয়া সেই অপমানের সম্মুখে, সেইটা ভাবলেও তো আমাদের এই জায়গাটা থেকে পিছিয়ে আসা উচিত। মানে 18তে আমি যুক্ত হলাম বলাটা ভুল, আমি এই জগৎটাতে প্রবেশ করলাম। একদম। হ্যাঁ, কেননা আপনি তার আগে খুব একটা ইন্টারেস্ট নিতেন না এই দিকটাতে। আমি তো জানিই না কিছু। হ্যাঁ, আমি নিজে সংস্কৃতের মানুষ নই। তো আমার মনে হতো ওই যে সেই অধিকারের প্রশ্ন, আমি তো ঠিকমতো উচ্চারণটা মায়ের থেকে আমি ভালোই শিখেছিলাম, কিন্তু এই যে একটা বিশেষ স্বরে বেদমন্ত্র পাঠ করা হয়, আমি ওরম পারবো না, গলা তো শুনতেই পাচ্ছ। না, এখন তো গলাটা একটু ভেঙে আছে, এরকমই আমার গলা। যাই হোক, মোট কথা আমার খুব একটা আগ্রহ ছিল না ব্যাপারটায়। তো মায়ের এক ছাত্রী এই মায়ের বইটিকে নিয়েই বিয়ে দেওয়ার কাজ শুরু করেছিল। নাম বলবো? মানে আমার একদম, কোনো অসুবিধা নেই। নন্দিনী ভৌমিক ছিল মায়ের ছাত্রী, আর রুমা রায়। তো এবং সেটা আমরা জানতে পারতাম এবং ভালোই লাগতো, ঠিক আছে এই তো হচ্ছে। তো তারপরে হঠাৎ 2018 মার্চে বোধহয় মিডিয়াতে নিউজ বেরোলো, ইন্টারভিউ বেরোলো যে ওই মহিলাই নাকি এই পুরো অনুবাদগুলো করা সহ এই সম্পূর্ণ সংক্ষিপ্তায়ন এবং রবিগানের প্রচলন বিয়েতে সব করেছেন। আর বাঙালির কাছে আমার এইটা একটা না খুব বড় ক্ষোভ। বাঙালি তো রবীন্দ্রনাথকেও জানে না। রবীন্দ্রনাথ নিজে বিয়ের গান লিখতেন, গিয়ে তখন শিখিয়ে আসতেন যে বিয়েতে রবীন্দ্রনাথের গান হবে। তখন যেহেতু রবীন্দ্রনাথ বেঁচে ছিলেন তাই রবীন্দ্রসঙ্গীত বলে সেটা হয়তো প্রচলিত হয়নি, কিন্তু রবিগান তো হতো ব্রাহ্ম বিয়েতে। ফলে বিয়েতে রবিগানের ব্যবহার 2010 সালে বহু প্রাচীন। করেছে কেউ? মানে এতটুকু কি পড়াশোনাও করবে না মানুষ? মানে বিশেষ করে যে বাঙালি রবি অন্তঃপ্রাণ বলে নিজেকে জাহির করতে চায়, এটাতে আমার সব থেকে মানে হাসি পেয়েছিল বলতে পারো। তো যেহেতু ওরা মায়ের ছাত্রী, আমি ওদেরকেই সরাসরি ফোন করেছিলাম যে এটা তোমরা বলা বন্ধ করো, কাজটা করছো ঠিক আছে, কিন্তু তোমরা এগুলো ভেবেছো, অনুবাদ পর্যন্ত তোমরা করেছো, এটা কি করে বলতে পারো? এটা সংশোধন করে নাও। কিন্তু রাজি হয়নি ওরা। এবং কোনো মিডিয়া কিন্তু কোনো মতে আমার কথাগুলি প্রকাশ করতে রাজি হয়নি। আমি জানি না ওই মহিলা কত দূর ক্ষমতা সম্পন্ন, কিন্তু আমি দেখলাম যে এভাবে তো হবে না। একটা মাধ্যম আমার কাছে আছে, যে মাধ্যমটায় আমার কাউকে গিয়ে ওগো আমার এই কথাগুলো বলে দেবে গো বলতে হবে না। সেই জন্য আমি ফেসবুকের কাছে ঋণী। তো ফেসবুকে লেখা মাত্র, এবং এই যে প্রথম বলাটা, আমি কোনোদিনও মায়ের কাছ থেকেও শুনিনি যে মা বলছে মা প্রথম। কারণ মা বাবার বিয়ে যখন হয়েছিল তখন বাংলা অনুবাদটা ছিল না, কিন্তু এই মন্ত্রগুলো ধরেই সেখানে সহ উপাচার্য যিনি ছিলেন তিনি একজন মহিলা, নারায়ণী দেবী। আর এই এত বড় পশ্চিমবঙ্গ, এত বড় ভারতবর্ষ কে কখন কি করেছেন আমরা কোত্থেকে জানতে পারি? সবসময় সব খোঁজ পাওয়াও তো সম্ভব যায় না। সুতরাং প্রথম কথাটাই তো, মানে এত বছরের ইতিহাস যে দেশে, সেই দেশে প্রথম কথাটা বলা এত সহজ নয়। ফেসবুকে অসম্ভব সাড়া পাই, এবং বহু মানুষ
যারা ওই অপর্ণা সেনের মেয়ের বিয়েতে গেছিলেন, আমার মাসির মেয়ের বিয়ে তার আগে হয়েছিল, বাণী বসুর মেয়ে, সেখানে তারা গেছিলেন, মায়ের অগণিত ছাত্রী, এবং সেই ছাত্রী সূত্রে আরও সব ছাত্র ছাত্রী, এবং প্রত্যেকে প্রবল প্রতিবাদ করলেন। কিন্তু একই সঙ্গে বললেন যে আমরা তো এরকমভাবে কাজটা করতে চাই, তাহলে আমাদের হাতে অপশন কোথায়? অল্টারনেটিভ তো দরকার। হ্যাঁ, মানে শুধু আমি দেখলাম একজনকে থামিয়ে দিলেই তো শুধু কাজ হয় না, সঙ্গে ইতিবাচক কিছু ভাবতে হয়। এবং খুব অদ্ভুতভাবে ওই যে আমরা আলোচনা করছিলাম না অলৌকিক, আসলে আমাদের সাধারণ মানুষের জীবনেই অলৌকিক ঘটনা ঘটে, আমরা সবসময় খেয়াল করি না, ভাবি যে বোধহয় যারা সাধু সন্ন্যাসী, গেরুয়া বস্ত্রধারী, আমি আজকে একটু গেরুয়া গেরুয়া রঙেরই শাড়ি পরেছি যদিও, কিন্তু অলৌকিক ঘটনা ঘটল। আচ্ছা, একজন ভদ্রলোক মধ্যবিত্ত, তিনি এই বইটা বগলে করে ঘুরে বেড়াচ্ছিলেন যে এইভাবে বিয়ে আমি মেয়ের দেব, গেছিলেন ওই মহিলার কাছে, তার টাকার অঙ্ক শুনে, এবার তিনি জানেনও না গৌরী ধর্মপাল চলে গেছেন, এখানে ঠিকানা লেখা আছে, ঠিকানা দেখে চলে এলেন, মানে ওই ঘটনার কয়েকদিন পরেই। এবং এসে যখন আমাকে বললেন যে আপনাকেই এই কাজটা করতে হবে, মানে আমি তখন, মানে আমার, মানে কি বলবো, বিনা মেঘে বজ্রপাতের মতো, আমি কি করে করব। তো যাই হোক, মায়ের ছাত্রী ডক্টর মৌদাস, উত্তর কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের অধ্যাপিকা, মায়ের অসম্ভব প্রিয় ছাত্রী, মৌদি বলল যে চিন্তা করতে হবে না, আমরা আছি সঙ্গে। তো সেই 2018 আসা, প্রথমে আমার উদ্দেশ্যটা ছিল মায়ের নামে এই অপপ্রচারটাকে ভাঙা, তারপরে সেটা ভাঙলো, ও এখন অন্য একটা ভাবে, এবং তাতে সিঁদুর দান টান সবই আছে, লাজবস্ত্র দেওয়া ইত্যাদি। তো সেইভাবে বিয়ে করান, আমার আর কিছু এসে যায় না, কিন্তু আমি তো সরে আসতে পারতাম। কিন্তু একটা জিনিস দেখলাম যে কি ভীষণ অন্ধকার আমাদের সমাজে। আমি যেহেতু বাড়িতে কখনো এমন পরিবেশে বড় হইনি যেখানে আমাদের পিরিয়ড নিয়ে লুকোনোর কিছু আছে, বা কখনো শুনিনি কোনো সময়ের শুভ অশুভ হতে পারে, একজন মানুষ খারাপ বা ভালো হতে পারে, সেটা নিয়েও খুব যে চর্চা হতো এমন নয়, কিন্তু এটা একটা প্র্যাকটিক্যাল কথা। কিন্তু সময়ের আবার শুভ অশুভ, এবং এই সময় দাঁড়িয়েও, মানে যদি 2018 কথাও বলি, তখনও দাঁড়িয়েও, এবং লগ্নভ্রষ্টা জানিয়ে শরৎচন্দ্রের কত ভয়ঙ্কর অবস্থায় মেয়েরা পড়েছে সেই সব লেখা আছে। আজও কি হয় এগুলো? এখনো এই নিয়ে লোকে ভাবে। আর ওই যে শুভ অশুভ শুধু সময় নয়, কিছু বিশেষ ক্রাইটেরিয়া না করলে, না থাকলে একটি মেয়েও অশুভ, অর্থাৎ যদি কুমারী হয় অসুবিধে নেই, কিন্তু যদি সে এও স্ত্রী না হয়, সধবা না হয়, সেও বিয়েতে অংশ নিতে পারবে না, বিয়ের কোনো কাজে অংশ নিতে পারবে না। এবং অমুক কি বলবো, ওই ব্রাহ্মণ শূদ্র এইগুলোকে নিয়ে এখনো কি অসম্ভব লড়াই সমাজে চলছে। এবং আমরা ঠান্ডা ঘরে বসে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে প্রচুর কথা বলি, কোথায় সেটা? মেয়েরা তো এখনো প্রায় জানেই না, বহু মেয়ে, অধিকাংশ মেয়ে, যে উইমেন এম্পাওয়ারমেন্ট মানে কি, তার কোনো সিদ্ধান্তেই, মানে তার যে মতামত, এটা তো একটি মেয়েরও জীবন, সেই সিদ্ধান্তে তার মতামত নেওয়া, একটা রঙকে খারাপ বলে লাঞ্ছিত করে দেওয়া, মানে রন্ধ্রে রন্ধ্রে যেন ঘুণ ধরে আছে। এবং ওই যে বলছিলাম না যে বহু মেয়ে যারা হয়তো এমন একটা কাজ করতে চাইছে, যেমন ধরো সাদা শাড়ি পরে বিয়ে করব, কি অসুবিধে সাদা শাড়ি পরলে? আজকাল তো মানুষ করছে। হ্যাঁ, আজকাল করছে, হ্যাঁ, কিন্তু তাও কোথায় করছে? যেখানে সে হয়তো আর্থিকভাবে খুব প্রতিষ্ঠিত। কিন্তু তুমি গ্রামে যাও, সাদা রংটাকেই তো মানে একদম একটা বৈধব্যের রং, মানে আমার বৈধব্য কথাটা শুনলে রাগ হয়। একদম,
হ্যাঁ, তো ওই যে একটা রঙের মধ্যেও তুমি রঙকে নিয়ে রাজনীতি, রঙকে নিয়ে ভালো খারাপ বলতে থাকা, সময় যেটা মানে লগ্ন নিয়ে যে কত কি বোঝাতে হয়। তবে হ্যাঁ, আমরা কখনো কাউকে জোর করি না, আমরা বোঝাই। বুঝলে ভালো, নয়তো অন্য অনেকে আছেন যারা লগ্ন মেনে মেনে বিয়ে দেবেন। ইত্যাদি ইত্যাদি নিয়মগুলো পালন করে বিয়ে দেবেন। কিন্তু আমাদের কাছে যখন কেউ আসবেন তখন আমরা এই কথাগুলো মানে আমি দেখলাম এটা আমার একটা সুযোগও। যেমন আমি যখন কলেজে ক্লাস নিচ্ছি, আমার সামনে যে মেয়েরা বসে আছে তারা প্রত্যেকে যে সব কথা সমানভাবে বুঝবে এমন তো নয়, কিন্তু এটা আমার একটা সুযোগ, প্রিভিলেজ যে আমি একজন প্রফেশনের টিচার। ফলে আমার কথাগুলো বা যুক্তিগুলো আমি বলতে সুযোগ পাচ্ছি, এবং উল্টো দিক থেকে আমার যুক্তির প্রতিযুক্তি কিছু যদি থাকে সেটাও শোনার অবকাশ আমার হচ্ছে। তো আমি দেখলাম এই জায়গাটায় এটা একটা সুযোগ যে কিছু কিছু মানুষ অন্তত মন দিয়ে বোঝার চেষ্টা করছেন, নিজেকে প্রশ্ন করছেন। আমাকে প্রশ্ন করা মানে আসলে তো নিজেকেও প্রশ্ন করা। এটাও তো একটা পদক্ষেপ। আমি যদি সরে আসি তাহলে এই প্রশ্নগুলো আবার যেটুকু একটু বুদবুদ তুলেছিল হারিয়ে যাবে। আবার হারিয়ে যাবে। তো সেই বুদবুদগুলো থাকুক, ওই প্রশ্নগুলো থাকুক, এই কথাবার্তার আদান প্রদান থাকুক। যেমন একটা ঘটনা বলি, যেটা আমার কোনো একটা বিয়ের অনুষ্ঠানে হয়েছিল। আর একটা মজার কথা হচ্ছে, এইভাবে কিন্তু আমরা বিভিন্ন কোট আনকোট আলাদা ধর্মের মানুষদের বিয়ের অনুষ্ঠানও পরিচালনা করেছি। কখনো পুরুষটি মুসলিম, কখনো মেয়েটি মুসলিম, খ্রিস্টান, সব হয়েছে, কোনো বাধা নেই, কোনোই বাধা নেই। তো কোনো একটা বিয়েতে এরকম ওই দুজনে হাত ধরে, দুজনে ওই সিঁদুরের দানের সঙ্গে যে সুন্দর মন্ত্রটা জড়িয়ে আছে, সিঁদুরবিহীন সেই মন্ত্রটি যখন দুজনে দুজনের হাত ধরে বলল, এবং দুজনেই মানে একেবারে মানে পরস্পরের প্রতি প্রেমে একটা আনন্দে ভীষণ আপ্লুত হয়ে আছে, এবং দুজনেই চাইছে দুজনকে জড়িয়ে ধরতে। সেটা আমি বুঝতে পারছি, পাশে বসে উসখুস করছে আর কি। তাই আমি বললাম, তোমাদের যখন ইচ্ছে করছে জড়াও। তো দুজনে জড়িয়ে ধরল। এটা নিয়ে ভীষণ কন্ট্রোভার্সি হয়েছিল, ছবিও উঠলো। তো আমি মেয়েটির মাকে জিজ্ঞেস করেছিলাম যে আমি ছবিটা নিয়ে দিতে পারি, কারণ এত সুন্দর একটা রোম্যান্টিক মুহূর্ত তৈরি হলো। সেই রোম্যান্টিক মুহূর্ত নিয়ে যা প্রচুর কাটাছেঁড়া বাকিটা যা হলো। কিন্তু এটাও আমার বলতে হবে যে ওই মেয়েটির মাকে আবার আমি জিজ্ঞেস করেছিলাম, আমি কি ছবিটা সরিয়ে নেব? মা বলেছিলেন একদমই না। এবং যখন আমাদের কাছে কেউ যখন বিয়ের প্রস্তাব নিয়ে আসেন, বা এই আক্রমণগুলো শুরু হলো কখন জানো? যখন আমরা একটু কলকাতার বাইরের দিকে গেলাম। প্রথম যখন কলকাতায় হচ্ছে একটু বড় বড় জায়গায়, আচ্ছা ঠিক আছে, এরা মানে শো বিজনেস। কিন্তু যখন একটু ভেতর থেকে লোকে ডাকতে শুরু করলো, চাকদা, পান্ডুয়া, বর্ধমানের ভেতরে একেবারে গ্রাম, সেখান থেকে মানুষ ডাকছেন, তার মানে আপনি ভাবুন দিদি, সত্যি কোথাও না কোথাও তো পরিবর্তন কিছু না কিছু হচ্ছে ভেতরে ভেতরে, একটু একটু হচ্ছে, এবং যারা চাইছে তারা ঠিক খুঁজে বার করছে। হ্যাঁ, এই কিছুদিন আগে একটা অনুষ্ঠান এরকম হলো, সেখানে ছেলেটি আর মেয়েটি শুধুমাত্র ওই মানে ওই সব নিয়মগুলো অপছন্দ করে। খড়গপুরের একদম ভেতরে একটা জায়গা, আমি সেই নামটা করছি না। যখন আমি মেয়েটিকে বললাম তুমি যে এরকম সিদ্ধান্ত নিলে, মেয়েটি বলল আমরা তো কাফিদার ছাত্রী সবাই, আব্দুল কাফি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। ফলে আমরা কখনোই ওই জিনিসগুলো চাইনি, কিন্তু আবার চেয়েছি একটা সুন্দর অনুষ্ঠানও হোক। পরিবারের লোকেরা মেনে নেন সব সময় মেনে নেন না, এবং একেবারে সামনে এসে ঝগড়া করার অভিজ্ঞতাও হয়েছে আমাদের। মানে ছেলের বাড়ি এসে চিৎকার করছে, দেরি হয়ে যাচ্ছে, লগ্ন হয়ে যাচ্ছে। মানে আমার মনে হচ্ছিল আমি কি যাত্রা দেখছি, যে শুনতে হচ্ছে লগ্ন বয়ে যাচ্ছে। এবং যখন ধরুন এই স্টেপগুলো থাকে না, মানে সিঁদুর দান বা ধরুন এই যে কন্যাদান যখন সেগুলো তো থাকে না, মোটামুটি আগে থেকে বলা থাকেই। হ্যাঁ,
এবং তাতে তারা যখন ছেলেটি মেয়েটি ব্যাপারটাতে রাজি হয়ে যায় তখন অভিভাবকরা খুব মুখ গোমড়া করে বসে থাকেন আর কি। মানে মুখ দেখলেই বোঝা যায় যে ভালো লাগছে ভালো লাগছে না। কিন্তু আবার উল্টোও হয়। এবং যেহেতু আমাদের ওরকম কোনো আর্থিক কিছু নির্দিষ্ট করা নেই, সেই কারণে এমন অভিজ্ঞতাও হয়েছে আমাদের যে আক্ষরিক অর্থে খুব মধ্যবিত্ত বলবো না, নিম্নবিত্ত, মানে যদি ফিনান্সিয়ালি তাদের পরিচয় দিতে চাই, অত্যন্ত নিম্নবিত্ত, তারা যখন ডেকেছেন আমার কাছে মনে হয়েছে এটা আরো অনেক বেশি আনন্দের। মানে সেই অবধি পৌঁছেছে যে এরকম ভাবেও ছেলেমেয়েরা ভাবছে এবং তারা খুঁজে বার করছে। একটি বিয়ে এসছিল, তাদের মোটোই ছিল স্ম্যাশ প্যাট্রিয়ার্কি। সেখানে ছেলেটি ছিল পাঞ্জাবি আর মেয়েটি কাশ্মীরি বা ভাইস ভার্সা। বিয়ের দিনে গিয়ে মেয়েটিকে দেখে আমি বুঝতেই পারিনি যে ও কোনে, ও যদি নিজে এসে না আলাপ করতো। ছেলেটি বরঞ্চ বেশ সাজগোজ করেছিল। হ্যাঁ, কিন্তু মানে আমি যখন জিজ্ঞেস করলাম যে কি করে খোঁজ পেলে, কারণ আমি তো ওরম ইউটিউবেও এরম কিছু দিই না বা আমাদের কোনো নির্দিষ্ট রকম কোনো কিছু নেই, তখন বলো ওই খোঁজ করতে করতে, কারণ আমাদের মূল জায়গাটা ছিল ওইটা যে যা কিছু মানে মা বাবা বলেছিল যে অনুষ্ঠান করে বিয়ে করতে হবে, আমরা নয়তো অনুষ্ঠানের পক্ষেও ছিলাম না, কিন্তু তখন আমরা বলেছিলাম যে অনুষ্ঠান যদি করতে হয় তাহলে এমন একটি শব্দও থাকবে না যেটা প্যাট্রিয়ার্কিয়াল। রিচুয়াল তো দূরের কথা, একটি শব্দও থাকবে না। তো সেই খোঁজ করতে করতে আপনার খোঁজ পেলাম। তো এইগুলো বুঝছে শুধু শহরের মানুষ বা শুধু পশ্চিমবঙ্গের মানুষ এমনটা নয়, বাইরের মানুষও, বাইরের মানুষ, গ্রামের মানুষও ডাকছে। হ্যাঁ, কেন আমি গ্রামকে বেশি গুরুত্ব দিই, তারা শো করার জন্য ডাকেন না, কিন্তু অনেক বেশি আন্তরিকতা, অনেক বেশি কথাগুলো বোঝা, ফিল করা অনেক বেশি মাত্রায় থাকে। তাও বলছি, মানে আগে যখন এই সিঁদুর পরানোর ব্যাপারটা ছিল তার তুলনায়, মানে প্রথমে ভেবেছিলাম অবশ্য কেউ আর ডাকবে না আমাদের। সিঁদুর পরানোর সময় মেয়েরা কেঁদে ফেলে আর হ্যাঁ, প্রোফাইল পিকচার ডিপি ওইটা হয় আর কি। হ্যাঁ, আর খুব অদ্ভুতভাবে বলে নাকের ওপর সিঁদুর ঝরে পড়ছে। আরে বাবা, মুখের মধ্যে নাকটাই তো একমাত্র বেরিয়ে থাকা অংশ, বেশি সিঁদুর কেন, যা কিছু ফেলো নাকে এসেই পড়বে। তো সেরকম একটা জায়গায় ওইটা বন্ধ করে দেওয়ার পর কেউ ডাকবে না। খুব অবাক হয়েছিলাম যখন প্রথম কেউ ডাকছেন, অনেক কম, কিন্তু খুবই কম। কিন্তু আমাদের আশা যে একটা সময় এটা বাড়বে আস্তে আস্তে, সেটা একটা পিক পয়েন্টে পৌঁছে আদৌ এই জিনিসটার প্রয়োজনীয়তাই আর থাকবে না। না, আমি তো এখন নিজেই বলি যে আমার মেয়েকে আমি বিয়ে দেব না। এই যে তুমি কথাটা বললে যে বিয়ে দেব না, এই জায়গাটাতেই হয়তো তোমরা থাকবে। এক্স্যাক্টলি, মানে ওরা মনেই করবে যে এক্স্যাক্টলি, মানে কিন্তু এই বিয়ে ব্যাপারটা, মানে আমার পার্সোনালি, মানে আমার হাজবেন্ড আর আমাদের দুজনের রিলেশনটা হলো আমরা বন্ধু। মানে বিয়েটা অনেক পরে আসে কোথাও, মানে ওটা ওই সাইন করেছিলাম, আমাদের এমনিও সাইন করে বিয়ে, অতএব আমাদের ওই সাইন করে বিয়ে আছে বলে হ্যাঁ আমরা বিবাহিত, এটা কখনো কখনো মনে পড়ে, না হলে বন্ধুত্বটাই, সেটাই তো আসল। আর কি বলতো, সাইনটা এখনো দরকার, এক তো কিছু ওই বিদেশে যাওয়ার ব্যাপার, প্রপার্টি, এগুলোর ব্যাপারে। আর এখনো আমাদের দেশে মেয়েদের নিরাপত্তা অবস্থা খুবই শোচনীয়। সেই জন্য দিদি, এই যে পুরো নতুন বৈদিক বিয়ে, আমি স্টেপগুলো একটু জানতে চাইবো, মানে দর্শকদের জন্য যারা ধরুন চাইছেন এভাবে একটু অন্যরকম ভাবে বিয়ে করতে, তাদের জন্য। প্রথমে বরবধূ হাত ধরে আসে, তখন একটা গানের সুর করা হয়, তারপরে কিছু স্বস্তি বচন থাকে যেটা সকলের মঙ্গলের জন্য উচ্চারিত হয়। তারপরে যেগুলো মানে অ্যাক্টিভিটি বলি আমরা, রিচুয়াল না বলে, হ্যাঁ, সেটা হচ্ছে শুভদৃষ্টি, মালা বদল। শুভদৃষ্টি কিন্তু ওই টুকি দেওয়া শুভদৃষ্টি নয়, দুজনে দুজনকে একদম পূর্ণ দৃষ্টিতে সবার সামনে প্রেমের দৃষ্টিতে দেখবে, সেটাই আমাদের মনে হয় সব থেকে সুন্দর। হ্যাঁ, তো সেই শুভদৃষ্টি, মালা বদল, তারপরে আরও কিছু মন্ত্রোচ্চারণের পর তার আগে একটা রবিগান শুরুতে হয়ে যায়, তারপরে ওই অগ্নি প্রজ্বলনের সময় আরেকটা রবিগান হয়, তারপর আগুনে ঘৃতাহুতি,
সেটাও বড় দেন, বধূও দেন, দুজনে মিলেই আর কি। মানে প্রত্যেকটা কাজেই নয় দুজনে একসঙ্গে করবেন, নয়তো দুজনেই করবেন। তারপরে হচ্ছে পানিবন্ধন, এটা খুব সুন্দর একটা জায়গা, সেই জন্য আমরা এটাকে বাদ দিইনি। সেখানেও বলছি আমরা না সবসময় যে এই এগিয়ে যাওয়ার বা বদলানোর জায়গাটায় রেখেছি। পানিবন্ধনের নিয়মটা ছিল, নিয়মটা যদি ধরি, বরের হাতের ওপর বধূ এরমভাবে হাত রাখবে। তো কোনো একটা বিয়েতে মেয়ের বাবা এসে বলেছিলেন যে আপনারা এত সাম্য নিয়ে কথা বলেন, তা এই যে বরের হাতে বধূর হাত থাকছে, তার মানেই তো দাঁড়িয়ে গেল সেই বর দায়িত্ব নিচ্ছে বধূর। এটাকে পাল্টানো যায় না। একদম ঠিক সেই বিয়েটি থেকে আর কি আমরা করে দিই, দুজনে দুজনের হাত এইভাবে ধরছে, কেউ উপরে নয়, কেউ কেউ নিচে উপরে নয়। নয়, কেউ নিচে নয়। এবং মন্ত্রটাও এত সুন্দর যে আমরা দুজনে মানে পতি ও পত্নী দুজনে আমরা একসঙ্গে বৃদ্ধ হব, এই বর চেয়ে বা এই প্রার্থনা করে একে অপরের হাতে নিজেকে তুলে দিচ্ছে, অন্য কেউ নেই। আর এই যে দুজনে মানে দুজনে একই সঙ্গে থাকবো আর দুজনে বৃদ্ধ হব, কি অসম্ভব। এই যে প্রেমের কথা, এখানেই আবার ওই অনুবাদের ব্যাপারটা আসে, যে কি দরকার ছিল বাংলা করার বা ইংরেজি করার, কি দরকার ছিল, এইখানে দরকার ছিল যে আমরা যখন একটা কাজ করছি, আমি যদি অর্থ না জেনে করি, কখনোই সেই কাজটা কমপ্লিট হয় না। মন্ত্রগুলোর মানে যদি আমরা বুঝতে না পারি তাহলে ফিল কি করে করব? সেটাই। এবং ঠিক সেইখানেই গৌরী ধর্মপালের কথাটা আসে যে মা এটা অনুভব করেছিলেন এবং মনে করেছিলেন আমরা তো ভাবি যে বৈদিক মন্ত্র মানে ঈশ্বর কেন্দ্রিক কিছু কথাবার্তা, না, কি সুন্দর প্রেমের কথা বলা আছে দেখো। এবং মেয়ে হিসেবে আমার গর্ব হয় যে একটি মেয়ে এই কথাগুলো বলছে যে আমরা দুজনে পতি ও পত্নী একই সঙ্গে দুজনে বৃদ্ধ হব, সে ভাগ্য চেয়ে তোমার হাতটি আমার হাতে নিলাম। এই কথাটা যখন দুজনে বলে না, দুজনে একসঙ্গে বলার এটা কথা, ওই আবার ম্যাজিক শো এর কথায় ফিরতে হয়, ম্যাজিক্যাল মোমেন্ট তৈরি হয়। হয়ে গেল। এবার অগ্নিপ্রজ্বলনের পর এগুলো হয়ে গেল এক এক করে। তারপরে অগ্নিপ্রদক্ষিণ, সপ্তপদী। অগ্নিপ্রদক্ষিণে বর আগে বধূ পেছনে, আবার সপ্তপদীতে বধূ আগে বর পেছনে। এবং দুজনে দুজনের হাত ধরে যেমনভাবে হাঁটো ঠিক সেইভাবেই হাঁটো না পরপর। আর সব শেষে ওই দুজনের হাত ধরে আবার ওইটা বলা, যদি নেহাত সিঁদুর রাখতে হয় দুজনে দুজনের কপালে পরাও। আর ওই সেই একেবারে আবার সেই ম্যাজিক্যাল মোমেন্টের কথাই বলছি, ওই কথাটা বলা যেটা আসলে দুজন বন্ধু দুজনকে ভালোবেসে দুজনকে শ্রদ্ধা করে বলে যে আমরা দুজনে দুজনের কাজে ব্রতী হই, দুজনে দুজনের হৃদয়ের কথা শুনি। এবং এই আরেকটা কথাও বলি, যখন তুমি ঋগ্বেদে এই কথাগুলো পাবে সেখানে কিন্তু কোথাও বলা নেই এই মন্ত্রটি এর সঙ্গে বলতে হবে, ওই মন্ত্রটি ওর সঙ্গে বলতে হবে। ওগুলো অনেক পরে আস্তে আস্তে স্মার্ত পণ্ডিতদের বিধানে তৈরি হয়েছে যে এই মন্ত্রটা এর সঙ্গে যাবে, ওই মন্ত্রটা ওর সঙ্গে যাবে। আরও যত দিন গেছে তত আরও জটিল হয়েছে। তার সঙ্গে আবার দেশাচার ঢুকেছে, লোকাচার ঢুকেছে, সব কিছুতেই কিন্তু মেয়েরা নিষ্ক্রিয় হয়ে বসে থেকেছে। রাত্রির 11টা-12টা একটা বিয়ে হচ্ছে, পুরুত না খেয়ে দিয়ে বসে থাকে। হ্যাঁ, বর বধূ এক কোণে, মেয়েটির কিছু করার নেই, শুধু সেজে গুজে ছবি তুলে তার কাজ শেষ। এবার বাকিটা বর করছে, এবার তো বরই আসবে, বরই তো বাকি সব করবে। আমি তো অনেক বিয়েতে এরকম দেখেছি, আরে তাড়াতাড়ি শেষ করুন, তাড়াতাড়ি শেষ করুন, তারপরে তো ভাত কাপড়ের দায়িত্ব, তারপরে ওই কি ঋণ শোধ, কোনোভাবে কি কনকাঞ্জলির প্রথাটাকে ঋণ শোধ করা কোনোদিন সম্ভব নয়, তো কোনোভাবেই সম্ভব। এবং পুরো জিনিসটাও কি ভয়ঙ্কর। এবং ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া, প্রথম কথা যে মেয়েটি চাকরি করছে তার দায়িত্ব তো সে নিজেই বহন করছে, আর যদি নাও করে তাহলেও তো সেই মেয়েটি সংসার দেখছে, ভাতের দায়িত্ব তো তারই। মানে যদি কেউ সংসার দেখে কারোর দায়িত্ব নেবে কেন, দুজনে দুজনের হাতটি ধরবে, বাকি কাজ আপনি হয়ে যাবে। ওই ম্যাজিকটা যেন সারা জীবন থাকে। বাঙালি বিয়েতে দিদি আজকাল কিন্তু আর বাঙালিয়ানা দেখা যাচ্ছে না। এই কখনো সঙ্গীত দেখতে পাচ্ছি, কখনো মেহেন্দি হচ্ছে, মানে আগে একদিনে বিয়ে হতো, এখন মোটামুটি ধরুন 7 দিন ধরে বিয়ে হচ্ছে। মানে এটা নিয়ে আপনি কি বলবেন?
বাঙালি তো বহু জায়গাতেই বাঙালিয়ানা হারাচ্ছে। যেমন একটা কথা তখনই বলেছিলাম যে বাঙালি রবীন্দ্রনাথের ভক্ত, অনুরক্ত, সেই বাঙালি মেনে নিচ্ছে যে 2010-এ একজন বিয়েতে রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার শুরু করলেন। ঠিক একইভাবে যাদের প্রচুর আছে, অতিরিক্ত আছে, তারা এইভাবে বিয়ে করছেন। অথচ বাঙালি বিয়ের মধ্যে না অদ্ভুত একটা সুন্দর ঘরোয়া শান্ত রূপ আছে। সেইটা চলে গিয়ে একটা যেন ভয়ঙ্কর আড়ম্বর, মানে সেই আড়ম্বরটা বড্ড চোখে লাগে। সেখানে দুটি মানুষের পারস্পরিক ভালোবাসার উদযাপন নয়, সেটা একটা কুৎসিত অতিরিক্ত অর্থের খরচ করার আমার সম্পন্নতা রয়েছে, এটা দেখানোর একটা জায়গা রয়েছে। সেইখানে যদি বাঙালি যায় তাহলে আর আটকাবে কে? কিন্তু তা নয় তো। আমাদের সেটা সাধারণ বাঙালি বিয়ে বলো বা আমাদের এই পুরো-নতুন বিয়ের কথাই বলো, এই যে ধরো আলপনা দেওয়া, সপ্তপদীর যে আলপনা, যজ্ঞকুণ্ডকে ঘিরে, বা কেউ যদি এরকমও হচ্ছে যে এখন অনেকে চাইছেন না পরিবেশ দূষণের কারণে আগুন জ্বালতে, একটা ছোট্ট প্রদীপ জ্বালানো হলো, সেই প্রদীপকে ঘিরে আলপনা দেওয়া। এই ছোট ছোট যে সৌন্দর্যগুলো, এই ঘরোয়া যে একদম অনাড়ম্বর কিন্তু একটা অদ্ভুত মায়া স্নেহ ঘিরে আছে, যে বাঙালি বিয়েকে একটা ভালোবাসা ঘিরে আছে, সেই বিয়ের মূল্যই আলাদা, সেই অনুষ্ঠানের মূল্য আলাদা, সেইখানে দুজনে দুজনকে ভালোবাসি বলার গভীরতাই আলাদা। সেটা আমার মনে হয় খুব উচ্চস্বরে সব কথা বললে ভালো লাগে না, কিছু কথা যেন চুপি চুপি বললে ভালো লাগে। তো এবার বাঙালি বুঝে নিক বাঙালি কি চায়। বাঙালি তার আগে বাঙালি থাকতে চায়, বাঙালি আনার প্রতি ভালোবাসা বজায় রাখতে চায়, না খুব বেশি আড়ম্বরে মেতে উঠতে চায়। আরও একটা ব্যাপার দিদি, এখন যেটা ধরুন বিয়ে বাড়িতে গেলে দেখতে পাই, ধরুন যেখানে নিয়ম মেনে খুব সমস্ত আচার রীতির মধ্যেই বিয়ে হচ্ছে, সেখানেও এই যে ফটোগ্রাফির জন্য এই যে একটা পাগলামো, সোশ্যাল মিডিয়ায় ছবি দিতে হবে, কত তাড়াতাড়ি ছবি দেবো, এই একটা ব্যাপার থাকে। তার জন্য ধরুন পুরোহিতকে বা ধরুন আপনি যখন, এটা কি আপনাকেও ফেস করতে হয় যে বিয়ের মাঝখানে আপনাকে মন্ত্র থামিয়ে দেওয়া হলো, বগলের তলা দিয়ে হঠাৎ করে দেখছি যে ক্যামেরার বেরিয়ে আসছে, মানে আপনাদের থামিয়ে দেওয়া হয় যে একটু দাঁড়ান, একটু ছবিটা তুলে নি, মন্ত্রটা এখানে একটু থামান। আমাদের ক্ষেত্রে অনুরোধ এসেছে যে হয়তো মালাবদল হয়ে গেছে, তখন ছবিটা ঠিক মতন হয়নি, একটু কি আরেকটা ছবি তুলে নিতে পারি? ঠিক আছে, সেটুকুতে আমাদের কোনো অসুবিধে নেই, ওইভাবে যদি ব্যাপারটা হয়। কারণ আলটিমেটলি তো ছবি থেকে যাবে ওই দিনটার। হ্যাঁ, ওই যে দুজনে দুজনে বৃদ্ধ হব, তখন তো ওই ছবিগুলোই দেখবে। সুতরাং ছবিকে ছোট এতটুকুও করছি না, যারা ছবি তুলছেন তাদের কেউ না। কিন্তু যদি খুব চিৎকার চেঁচামেচি হয়ে যায়, সেটা বাকি দর্শকরা হন বা যারা ছবি তুলছেন তারা হন, আমরা একটু অনুরোধ করি যে না, আমি সত্যি দেখেছি এরকম, ধরুন কোন একটা মন্ত্র চলছে, মন্ত্রপাঠ চলছে, তার মধ্যে হঠাৎ করে ছেলেটি বা মেয়েটি, যারা মানে পাত্র পাত্রী আমি বলছি, তাদের মধ্যেই বলা হলো যে আরেকবার রিপিট করুন তো, এটা ঠিক করে হয়নি। মানে এরকম আমি দেখেছি, মানে প্রচন্ড হাসি পেয়েছিল সেই সিচুয়েশনে, যে মানে পুরোহিত যিনি বিয়ে দিচ্ছিলেন তার মুখটাও দেখার মতো ছিল সেই সিচুয়েশনে। মানে মন্ত্রটা অর্ধেক বলার পর আবার প্রথম থেকে শুরু করে। আসলে ছবি এখন আসল ছবি দিয়েই তো তোমার প্রমাণ করারও জায়গা, এবং তোমাকে কতটা, এই যে এত সাজের জায়গা তো আসলে খুব কম সাজে বেশি সুন্দর লাগে। যে সাজে তোমার ব্যক্তিত্ব ফুটবে, আমি যদি এখন তোমার এক্সাম্পল দিই, তুমি কি খুব সেজেছো, কিন্তু এমন সেজেছো যেটা তোমার স্বাতন্ত্র্যকে আর ব্যক্তিত্বকে আরেকটু ফুটিয়ে তুলেছে। তো সেটাই তো সব থেকে সুন্দর সাজ। তোমার মূল যে জায়গাটা সেটাই যদি চাপা পড়ে যায়, সেটা কি আর সাজ? তো সেইটা এখন কেন অনেক সময়ই মানুষ এটা ভুল বোঝে, এবং এখন এই সোশ্যাল মিডিয়ার তো ভালো খারাপ দুটো দিকই আছে। মানুষ নিজেকে সুন্দর রূপে দেখতে চায় থেকেও বেশি দেখাতে চায়, ফলে খুব দোষও দেব না। কারণ সাধারণত তো এই ধরনের অনুষ্ঠান বারবার হয় না, তো সেই ছবি তোলার জায়গাটা থাকে। কিন্তু একটু যদি নিজেরাও
এইটা বোঝে যে আসলে সাজ কি, আসলে কিসে আমাকে ভালো লাগবে, তাহলে বোধহয় এই মানে ভয়ঙ্কর আকুলতা তৈরি হয় না যে আমার প্রচুর সাজতে হবে, প্রচুর ছবি তুলতে হবে। এবার এটা নিয়ে আমাদের খুব কিছু বলার নেই, তবে আমাদের অনুষ্ঠানে আমরা এটা আগে থেকে সব সময় বলে দিই যে এটা তো একটা এমন অনুষ্ঠান যেটা মন দিয়ে দেখার এবং শোনার, এবং যেখানে বরবধূ দুজনেই মন্ত্রোচ্চারণ করছেন, সেখানে তাঁদেরও কানে যাতে কথাগুলো স্পষ্ট করে পৌঁছয় সেটারও প্রয়োজনীয়তা আছে। তাই কোলাহল একটু কম কম, রাখলেই ভালো। যদিও বাঙালি বিয়েতে একটু চিৎকার চেঁচামেচি হয়, খুব চাপা দিলে খুবই মুশকিল। কিন্তু আবার এরকমও সত্যিই হয়েছে যে এতটুকু কথা নেই কারোর মুখে, সবাই চুপ করে বিয়ে দেখছেন, এরকম অভিজ্ঞতা আমাদের কিন্তু অনেকবার হয়েছে। বা আমরা যখন গান গাইছি, মানে যারা গানের মানুষ তারা যখন গানটা গাইছেন, যারা ওই গানটা জানেন তারা গান গেয়ে উঠেছে, বধূ বা বর তারা আমাদের সঙ্গে গান গেয়েছে, আমি আমার মাইকটা এগিয়ে দিয়েছি যে এই মাইকটা নাও। তো সেই সম্পূর্ণতার জায়গাও কিন্তু অনেক নতুনভাবে একটা জানা আমাদের এটা আর কি, মানে কেননা এই বিয়েটা পুরোপুরিভাবে চোখের সামনে আমার দেখা হয়নি, কিন্তু আমি ভিডিও দেখেছি ইউটিউবে। আপনি বিয়ে দিচ্ছেন বা আপনি মন্ত্রোচ্চারণ করছেন, আপনাদের একটা দল রয়েছে, একটা টিম রয়েছে, আপনাদের টিমটা কিভাবে কাজ করে সেই বিষয়টা একটু জানতে চাইবো। টিমটা কাজ করে এইভাবে যে একটা সময় তো একদিনে অনেকগুলি বিয়ের প্রস্তাব আসতো, এখনো কমে গেছে যদিও, তবুও আমরা নিজেরা ঘুরিয়ে ফিরিয়ে, এবং যে কজন এই বিশ্বাসটায় আছেন, এই যুক্তিটায় আছেন, তারাই আমাদের সঙ্গে থাকেন। কারণ আমার কাছে অনেক সময় এই কাজটা করার জন্য, দলে নেওয়ার জন্য প্রস্তাব আসে, ইনবক্সে হয়তো প্রস্তাব এলো, আমি কিন্তু ব্রাহ্মণ, তাতে কি এসে গেল, বেটার কোয়ালিটি আর কি, সে ভাবছে, সে বুঝছে না যে সে ডিসকোয়ালিফাই হয়ে গেল প্রথমেই। কিন্তু এই যে কথাটা এখনো আসছে, একজন বলছে যে আমি আপনাদের দলে আসতে চাই, আমি গান জানি বলে নয়, আমি খুব ভালো আবৃত্তি করি বলে নয়, আমি এই কাজে উৎসাহী বলেও নয়, আমি ব্রাহ্মণ। সুতরাং এক একটা সময় মনে হয় যে আদৌ কতটা আমরা সবাই আর কি এগিয়েছি, কতটা স্কুল কলেজে হয়তো মেয়েদের সংখ্যা বাড়ছে, পড়াশোনা অন্যান্য নানান কাজে বাড়ছে, কিন্তু আলটিমেটলি আমরা কোথায় পড়ে আছি এখনো অনেকটা পথ হাঁটতে হবে। কারণ ব্রাহ্মণটা কেউ কারুর গুণ বলে যতদিন পরিচয় দেবে ততদিন সমাজ খুব অন্ধকারে আছে, কিন্তু আসে এরকম কথা। সবটাই ভীষণ ভালো লাগলো দিদি, অনেক কিছু জানতে পারলাম, অনেক ধন্যবাদ। হ্যাঁ।